বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফরিদপুরা কামাল হোসেন কলেজের নবীনবরণ অনুষ্ঠান ও শেষ স্মৃতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, অত্র ইউনিয়নের স্বনামধন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমাদের প্রধান শিক্ষকবৃন্দ, অত্র কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা এবছর ইন্টারমিডিয়েটে একাদশে ভর্তি হয়েছে, যারা নবীন, তাদের সকলকে অত্র কলেজে সুস্বাগত। আমার বিশ্বাস যে কলেজে যারা ভর্তি হয়েছে তারা ভাগ্যবান, তারা ভাগ্যবতী, এবং যারা এখন এই কলেজে আছে তারা ভাগ্যবান, তারা ভাগ্যবতী। আমি আশা করি তোমাদের লেখাপড়ার ব্যাপারে আমাদের বিভিন্ন বক্তা যেসব বক্তব্য রেখেছেন এগুলো আমি পুনরাবৃত্তি করব না। তোমরা সেই অনুযায়ী যদি লেখাপড়া করি, মানুষ হও, এই এলাকার মানুষ উপকৃত হবে, সমাজের মানুষ উপকৃত হবে, তোমার পরিবার উপকৃত। তাই তোমরা তোমাদের নিজেকে গড়ার জন্য, তোমার সমাজকে গড়ার জন্য, তোমার দেশকে গড়ার জন্য তোমরা নিজের দায়িত্বে নিজেরা ভালোভাবে লেখাপড়া করো। এবং আমি বিশ্বাস করি এই কলেজে লেখাপড়া করেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন ডাক্তারি কলেজে ভর্তি হয়ে তোমরা এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের উন্নয়নে, এই দেশের গরিব মেহনতি মানুষের সেবায় তোমরা কাজ করো। জীবন 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 মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই মানুষের জন্য নিজের জীবনকে গড়ে তুলতে আজকে যারা এখানে ইন্টারমিডিয়েটে নতুন ভর্তি হয়েছে নবীন, তারা ছেলে, এবং যারা গত বছর ভর্তি হয়েছে যেসব ছেলে, তাদের বয়স কারণেই 16 বছরে কম নয়। আমি হাফিজ আহমেদ 1969 সালে মেট্রিক পাস করার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছিলাম। আমি তখনই এই এলাকার উন্নয়নের কথা চিন্তা করেছিলাম, মানুষের সাহায্য করার চিন্তা করেছিলাম। ওই সময় আমি কুমিল্লার যেই বিল্ডিংটাতে থাকতাম, এটার নাম ছিল অনামিকা রেস্ট হাউস। তার ভাড়া ওই সময় ছিল 20 টাকা প্রতি মাসের ভাড়া। আমরা ছাত্র ছিলাম অল্প কয়েকজন, বেশিরভাগই ছিল চাকরি। আমি সেই ছাত্র অবস্থায় ওই বিল্ডিংয়ের নিচে একটি কেরোসিন ব্যবসায়ী ঠেলা গাড়িতে কেরোসিন বিক্রি করার জন্য তার লোকজন আছে, তাদেরকে দিয়ে ব্যবসাটা করে। আমাদের দেশে তখন অর্থনৈতিক খুবই দুরবস্থা, মানুষের কোনো কর্মসংস্থান ছিল না। বছরে 1-2 বা 2টা ফসলে যেই শ্রম দিত তার বেতন ছিল ডেলি 12 আনা। 12 আনার সময় 69 সালের কথা বলছি। এই 12 আনা দিয়ে চাউল কিনে তার সংসার চালানো কঠিন ছিল। তোমরা আজকে দেখছো না, সেই দিন আমরা দেখেছি যারা গরিব, যারা 3 দিন ভাত খেতে পারেনি, তারা যারা ভাত পাক করছে তাদের বাড়িতে ভাতের মারের জন্য গিয়েছে। এরকম হাজারো প্রমাণ আমার কাছে আছে। আজকে কিন্তু সেই দিনটা নেই। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, মানুষের শ্রম বৃদ্ধি পেয়েছে, শ্রমের মূল্য বৃদ্ধি পেয়েছে। আজকে একটা লোক 500 টাকা একদিনে কাজ করে 50-100 টাকা দিয়ে চাউল কিনে 1 কেজি, তার সেই 500 টাকা দিয়ে সে সুন্দরভাবে চলতে পারে। যাই হোক, যেখানে এই ছাত্র অবস্থায় আমি এলাকা উন্নয়নের কথা চিন্তা করি, আমি ওই যে যারা ওখানে ঠেলা গাড়িতে তৈরি আছে তাদের সাথে কথা বলছি কত টাকা তারা ইনকাম করে। তারা বলছে একটা ঠেলা গাড়িতে যদি একদিনে বিক্রি করতে পারে তার 10 টাকা ইনকাম হয়।
আমি তখন চিন্তা করছি, আমি ছাত্র, আমার এলাকার যদি কিছু লোককে এখানে কাজে লাগাই তাহলে তাদের বরণ পোষণের ব্যবস্থা। আমি সেখান থেকে এলাকায় এসে কয়েকজনকে নিয়ে গেছি। তার পরবর্তীতে হরিশপুরা, গণক্ষণী, ফুসকুড়িপাড়, একবাড়িয়া, রাজাপুর, কাকুরতলা, এই কয়েকটি গ্রামের অন্তত 10-20 জন মানুষ তার সেই কর্মটা করে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা আমি করছি। আমার সাথে সেদিন ওই হোস্টেলে যারা থাকতো, ছাত্র কিংবা চাকরিজীবী, কেউ এই চিন্তাটা করেনি এবং কেউ তার এলাকার থেকে একটা ছেলেকার মানুষকে এই কর্মসংস্থানে কাজে লাগায়। আমি ছাত্র, আমি চিন্তা করছি এটা আমার তাই। আজকে তোমাদের 16 বছর বয়স যারা, আমার বয়স সেদিন তা ছিল। আমি ছাত্র অবস্থায় 1971 সালে, স্বাধীনতার পর 1972 সালে আমি ভাবছি এখানকার একটি বাজার করতে হইলে এই কাজটা আমাকে করতে হবে। আমি ছাত্র থাকা অবস্থায় আমি এখানে বাজারটা তৈরি করি। একটা হালট ছিল, সেই হালটে আমি তখনকার থেকে 1000 টাকা এনে 7 টাকা কুয়া হলো মাটির রোজ, 7 টাকা দিয়া এক কুয়া মাটি কাটা যায়, যেটা এখন 25,000 টাকা লাগে। আমি সেই 1000 টাকা দিয়ে এই রাস্তাটায় মাটি ভরাট করছি এবং সেটা ছিল সরকারি হালট। আমাকে সেদিন বাধা দিয়েছিল, আমি তখন মুক্তিযোদ্ধার থেকে আসছি, আমি সেটা অবাক করে আমি বাজার তৈরি করে দিয়েছি। প্রতিটি কাজেই বাধা আসে, অবাক। একবাড়িয়া পোস্ট অফিস, প্যারামিড পোস্ট অফিস থাকা যখন আমি ছোট কাজ, তখনই আমি চিন্তা করছি আমাদের জন্য সমস্যা, আমাদের এলাকার মানুষের সমস্যা। আমি ছাত্র অবস্থায়, আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আজকে যারা তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের বয়স হয়তো 18 হয়েছে। এই বয়সে আমি এই একবাড়িয়া পোস্ট অফিসের জন্য আমার নিজের উদ্যোগে খবর নিয়েছি কীভাবে দরখাস্ত করতে হবে, কি করতে হবে। আমি সেই দরখাস্ত লাকসামে দিছি, সেটা থেকে ঢাকা পর্যন্ত অন্তত 100 বার আমার যাতায়াত করতে হয়েছে এবং আমি ছিলাম ছাত্র। সেই পোস্ট অফিস সেদিনের প্রয়োজন ছিল, আজকে হয়তো কারো কাছে চিঠির প্রয়োজন। আমি ছাত্র অবস্থায় আমার মোটা দাগের কথাগুলো বললাম, তাহলে জনসেবা করার জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের ছাত্র জীবন থেকে মানসিকতা তৈরি করতে হবে। আমরা মানুষের খেদমত করব, আমরা মানুষের জন্য কাজ করব। তোমরা আজকে লেখাপড়া করে যারা ইন্টারমিডিয়েট পাস করে যাবে, জীবনের 2টি মূল সময়, একটি আনন্দ উৎসবের সময়, লেখাপড়া, সেই সময়টাই তোমাদের। তোমরা আজকে আনন্দ করবে, উৎসাহ করবে, পাশাপাশি লেখাপড়া করে মানুষ। এরপরে যেটা আসবে তোমাদের কর্মজীবন, সেই কর্মজীবনটা অতি কঠিন। সামনে যে দিনে আসছে, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সফলতা হবে। তাই তোমাদের কর্মজীবনে তোমরা নিজেদের জন্য যেমন কাজ করবে, এলাকার মানুষের জন্য কাজ করবে। আমি যারা এই সমাজে, এই কলেজে যারা লেখাপড়া কম, যারা নাকি বি গ্রেডে পাস করছে, তারা এ গ্রেড বা এ প্লাস গ্রেড যারা, আমাদের এখানে সব জায়গাতেই ওই যারা লেখাপড়ায় কম মেধা তাদেরকে অবজ্ঞা করে। আমার কাছে সো মেনি ইনস্ট্যান্স আই হ্যাভ, যে ক্লাসের পিছনের টুকবিলে বসতো, কোনো রকমের মেট্রিকটা পাস করছে, কোনো রকমের ইন্টারমিডিয়েটটা পাস করছে, সমাজে সে অনেক বড় হয়েছে এবং তার কারণে সমাজের অনেক মানুষ কর্মজীবিকা অর্জন করার সুযোগ পেয়েছে। সুতরাং ওই সব অমেধা ছাত্রছাত্রীদেরকে অবজ্ঞা তোমরা করবা না, তাদেরকে বন্ধুর মতো করতে হবে না। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব ইফটিজিংয়ের কথা বলছেন। ইফটিজিং যে হয় না তোমরা বলছো, বিশুদ্ধি যে হয় না তা না, আমার কাছে একটা নলেজ আছে। ইফটিজিং বন্ধের 2টা পথ। নাম্বার 1, তোমাকে কেউ ইফটিজিং করলে সেই ইফটিজিং ক্যাটাগরি আছে, কিছু ক্যাটাগরি ইফটিজিং আছে তুমি দেখো না দেখার ভান করতে হবে, তুমি শুনো না শোনার ভান করতে হবে। আর কিছু ইফটিজিং আছে প্রতিবাদ,
সেই প্রতিবাদের উদাহরণ হলো আজ থেকে 2-2.5 বছর আগে কেরালার একটি মেয়ে হুন্ডাতে কলেজে যখন তার বোরকা পরা অবস্থায় আসছে, 5-7 জন বা 7-8 জন ছেলে তাকে উত্তপ্ত করছিল, ইন্টিজি করতেছিল। সে কলেজের মাঠ থেকে আসতেছে, তাকে পিছন থেকে ওই ছেলেগুলা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে পিছনে দৌড়ে আসছে। মেয়ে ঘুরে দাঁড়ায় প্রতিবাদ করছে। যখনই সে ঘুরে দাঁড়ায় প্রতিবাদ করছে, সে একা, কিন্তু যারা আসছিল তারা অন্যায় কাজের জন্য আসছিল, তারা সবাই দাঁড়ায় গেছে। এবং যখন সে বলছে আল্লাহু আকবার, তখন তারা নিস্তব্ধ হয়ে গেছে। এবং সেই মেয়েটা কলেজে গিয়ে লেখাপড়া করছে এবং সারা বিশ্বে এই ছবিটা, তোমরা আজকে যারা তারা হয়তো দেখোনি, এই ছবিটা সারা বিশ্বে প্রচার হয়েছে এবং ইন্টিজিংয়ের ব্যাপারে সারা জাতিকে এই মেয়ে একটি সতর্কবার্তা দিয়েছে। তাই তোমাদেরকে বলবো, যারা এই ধরনের ইন্টিজিং করে তারা অবশ্যই দূর করে। যখন তুমি ফিরে দাঁড়ায় ধমক দিবে, সে ধরে পালাইছে। যারা এটা পারবে না, তারা সেটার জন্য আমাদের এখানে যে প্রিন্সিপাল সাহেব আছেন, ওনার নলেজে দিবে। উনি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানাবেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব প্রশাসনের মাধ্যমে এই সমস্যার সমাধান। আজকে তোমরা এখানে যারা লেখাপড়া করছো, আজকে তোমাদের অ্যাডমিশন ফি ফ্রি, টিউশন ফি ফ্রি, ড্রেস ফ্রি, বই ফ্রি এবং আনুষঙ্গিক অন্যান্য যা কিছু আছে সব কিছু। এরপরও তোমাদের ছাত্র সংখ্যা আমাদের আরও বেশি হলে আরও ভালো হবে। হয়তো আজ থেকে অনেকদিন পরে দেখা যাবে যে নবীনবরণের অনুষ্ঠান এই ধরনের হল করা সম্ভব না, মাঠে স্টেজ হবে। সেদিন হয়তো আমার কিংবা মমিন সাহেবের পায়ের তোলায় এই মাঠে পড়বে না, সেই দিন হয়তো তারা আমাদেরকে মনে রাখবে না। কিন্তু একটি প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছে, যার সুফল অনন্তকাল পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ সেটাও। এই কলেজটা আরো আগেই করার জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম এবং এক পর্যায়ে আমি হাফিজ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ করার জন্য এই উদ্যোগ নিতে গিয়ে আমি এটা করার পর্যায়ে আসছি। এর মধ্যে মমিন সাহেব এখানে কলেজ করার আগ্রহ প্রকাশ করছে। সব কিছু সবাইকে দিয়ে পারে, এই কলেজ আল্লাহ ওনাকে করাবেন, এই জন্য আমি পারি। আর আমি যদি পারতাম তাহলে এই এলাকা ক্ষতিগ্রস্ত। কিভাবে? আমি হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় করলে সেটা হয়তো হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সেখানে ডিগ্রি করার আর কোনো পারমিশন থাকতো না। কিন্তু আজকে আমার হোসেন কলেজ এখানে ইন্টারমিডিয়েট হয়েছে, এই কলেজ একদিন এমন হয়তো সেটা আমরা দেখে যাব, কিন্তু এই কলেজ একদিন এমন হবে। এবং আমাকে মূল থেকে টেলিফোন করছে, হাফিজ ভাই আপনার এখান থেকে একবার হরিশপুরে একটা অ্যাপ্লিকেশান আসছে, আপনার অ্যাপ্লিকেশানটা আগে, আপনার ইনকোয়ারি রিপোর্ট ভালো, আমরা এখন কী করব? আমি বলছি যে আমাকে আধা ঘন্টা আমি নিজে কাউকে জিজ্ঞেস করি, আমি নিজে চিন্তা করছি যে আমি করলে তো ইন্টারমিডিয়েট করব এবং আমার এই আর্থিক সঙ্গতি নাই যেটা এখন তোমরা পাচ্ছ। আর যদি মমিন সাহেব তাহলে এটা এখানে ভবিষ্যতে এমএ হবে। তাই আধা ঘন্টা পরে আমি এই বোর্ডের যিনি নাকি বিজন বাবু, বোর্ডের কলেজের যিনি ইন্সপেক্টর, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমি ওনাকে বলছি আপনি এই কলেজটা কিনবেন। এবং উনি আমাকে আবার বলছে হাফিজ ভাই আপনি কিন্তু পরে আমাকে কিছু বলতে পারেন। আমি বলছি আপনি হরিশপুরা কামাল হোসেন কলেজকে অনুমতি দেন। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এই কলেজ ওনারা করছে কিন্তু ওনাদের জন্য না, ওনারা বাহবা পাওয়ার জন্য। আমি যখন করতে চাইছি, আমি যখন হাই স্কুল করছি, আমি আমার জন্য করি নাই, আমি বাহবা পাওয়ার জন্য। আমি চিন্তা করছি ছোটখাটো এই এলাকার মানুষের লেখাপড়ার জন্য একটা হাই স্কুল, এই এলাকার মানুষকে এগিয়ে নেওয়ার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই,
এডুকেশন এডুকেশন আমি হাই স্কুল করার পরে কলেজের কথা বললাম, ওনারাও এই কলেজটা ওনাদের নিজেদের কোনো স্বার্থে করে নাই, ওনাদের কোনো নিজকে জাহির করার জন্য করেন নাই। ওনারা চিন্তা করছে এখানে এই কলেজটা যেহেতু আগের রিপোর্ট ওনারা দেখছে এখানে একটা কলেজ চলে এবং এই কলেজটা হইলে এই এলাকার মানুষ উপকৃত হবে, তাই ওনারা এতগুলো অর্থ এখানে অবদান রেখেছে। আমরা আশা করব তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবক এবং অন্যান্য যারা এখানে আসে নাই তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেবে, এই কলেজটা আব্দুল মমিন পাটোয়ারী সাহেবের কলেজ না, এটা এলাকার কলেজ। তোমরা এইটাও স্মরণ রাখতে হবে, এই কলেজকে এগিয়ে নেওয়ার জন্য এলাকার মানুষের অবদানের কোনো বিকল্প। পরবর্তীতে তারা যদি তোমরা যারা এখন আসো, আমি আশা করি আগামী বছর তোমাদের মাধ্যমে আরো অনেক ছাত্র ভর্তি হবে। আমাদের যারা প্রধান শিক্ষক এখানে আছেন, বিভিন্ন স্কুল থেকে আসছেন সম্মানিত প্রধান শিক্ষক, আপনাদের স্কুলগুলো হলো এই স্কুলের মা, আর আপনারা হলেন আমাদের অভিভাবক। মা যেমন তার সন্তানকে বড় করে তুলে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা করে, আমি আশা করব আপনারাও আপনাদের সন্তানকে মেট্রিক পাস করার পর এই কলেজে পড়ানোর জন্য মানসিকভাবে উৎসাহিত করবেন, কাউন্সিলিং করবেন, কী কী সুবিধাগুলো এখানে পাওয়া যায় ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমি আশা করি আগামীতে আরও আপনারা উৎসাহিত হবেন, এই কলেজে যেন আরও বেশি বেশি আপনাদের ছাত্র ভর্তি হবে। শাকপুর থেকে যে কথাটা আমাদের হেডমাস্টার সাহেব বলছেন, সেই রাস্তাটার ব্যাপারে আমি আপনি বলার আগে এখানে বসছি, যখন আমি চিন্তা করছি যে শাকপুরের ছেলেরা কীভাবে আসে। আমার বেড়ে যেটা আসছে সেটা হলো আমাদের পরবর্তী নির্বাচনে যিনি এমপি হবেন বলে আমরা মনে করছি, এবং আমার বিশ্বাস উনি এমপি হবেন এবং উনি মন্ত্রী হবেন। আর যিনি এমপি হবেন এবং উনি মন্ত্রী হবেন, ওনার সাথে আমাদের সভাপতি সাহেবের সাথে ভালো সম্পর্ক, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক। আপনারা নির্বাচনের পরে সমস্যাটা তুলে ধরে এমপি সাহেবকে একটা দরখাস্ত লিখবেন এবং সেটা আমাদের সভাপতি সাহেবের কাছে দিবেন। আমার বিশ্বাস উনি আপনাদের এই কাজটা করাই আনতে পারবেন এবং আমিও। আপনাদের অনেকেরই এখন সামনে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার জন্য সবাই উঠি। আমি আপনাদের এই উদ্যোগতা নষ্ট করব না। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আব্দুল মমিন পাটোয়ারী সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেব, অর্থ কলেজের গভর্নিং বডি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।